হাইকোর্ট 26,000 শিক্ষকের চাকরি বাতিল করল। এক্ষুনি বাংলার মাননীয়াকে গ্রেপ্তার করা উচিত, এক্ষুনি গ্রেপ্তার করা। পুরো চোর ডাকাতদের দল। নওশাদ সিদ্দিকী একধারে বিক্রি হয়ে গেছে বাংলার নারদ কুমারের কাছে, আরেকদিকে বিক্রি হয়ে গেছে বাংলার ভাইপোর কাছে। বাংলার মাননীয়া সোনিয়া গান্ধীকে বিট্রে করেছে, জাতীয় কংগ্রেসের সঙ্গে বিট্রে করেছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিট্রে করেছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিট্রে করেছে, রাহুল গান্ধীর সঙ্গে বিট্রে করেছে। এই যে নিম্ন রুচির রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষ স্বাধীনতার পর কোনোদিন দেখেছে কিনা আমার খুব সন্দেহ আছে। নমস্কার সবাইকে, যুক্তিতর্কের ময়দানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী মহাশয়। রাজ্য রাজনীতির বিশেষ পর্বে কথোপকথনের মাধ্যমে বাংলা রাজনীতির হাল হকিকত উঠে আসবে এবং বেশ কিছু প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো যে বাংলা রাজনীতি কোন দিকে এগোচ্ছে। আজকের প্রথম প্রশ্ন, বাংলায় এই লোকসভা ভোটে কংগ্রেস কটা সিট আশা করে? দেখুন, ওরকমভাবে তো বলা যায় না কে কটা সিট পাবে। আমরা কেউ গণৎকার নই, আমরা কেউ সেফোলজিস্ট নই। তবে এটুকু বলা যেতে পারে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীরা আর জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীরা সারা বাংলা জুড়ে প্রতিটি কেন্দ্রে ক্ষুরোধার লড়াই দেবে। 1 ইঞ্চি জমি কোনো দুর্বৃত্তদের ছাড়া হবে না। যারা ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে সমাজকে বিভাজন করছে, সেই ভারতীয় জনতা পার্টিরও কোনো মুক্তি নেই। আর দুর্বৃত্ত চোর তৃণমূল কংগ্রেসেরও কোনো আমাদের হাত থেকে মুক্তি নেই। লড়াই ফেস করতেই হবে এবং কংগ্রেস এবং বাম প্রার্থীরা একত্রিত হয়ে আসন সমঝোতার মাধ্যমে সেই লড়াই দেবে এবং সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। বাংলায় বাম কংগ্রেস জোট সঠিকভাবে কার্যকর হবে, ঠিক পথে চলবে? না, সে আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা ঘুরুন, বিভিন্ন জায়গায় ঘুরুন, দেখুন, খোঁজ নিন। আপনি যে জায়গাটায় বসে আছেন এটা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এখানে কংগ্রেসের প্রার্থী আছে, বামেদের প্রার্থী নেই। বামফ্রন্ট সর্বতোভাবে সহযোগিতা করছে, সমর্থন করছে। বরং কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি তারা আমাদের প্রার্থীর হয়ে কাজ করতে উদ্গ্রীব এবং তারা সেটা করছেন। সেই জন্যে কর্মের মাধ্যমে সাফল্য আসে। সেই জন্য যদি কর্মটাকেই আমি উদাহরণ হিসাবে ধরি, সাফল্য তো আসবেই। নওশাদ সিদ্দিকী যে তরুণ আইকন হিসেবে উঠে আসছিল এবং তার সাথে বামেদের যে জোট ছিল, যে জোট ভাঙার কারণ, বাম কংগ্রেসের যে জোট, সেই জোট ভাঙার কারণ যদি একটু বলেন স্বল্প শব্দে। না, নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে গেছে। ভাইপো কোনো কারণে হয়তো বলেছে যে ভাই তোমার পুরনো কোনো কেস থাকলে কেস খুলে দেবো, ডায়মন্ড হারবারে দাঁড়িও না, বাম কংগ্রেসের সঙ্গে জোট করো না। সেই জন্য ওর যত পুরনো বড় বড় ডায়লগ ছিল, বাতেলা ছিল, সব চলে গেছে। এখন ওর খাঁচায় বন্দি হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী একজন ইয়াং পলিটিশিয়ান আমি মনে করি, এবং নিজের স্ট্যান্ডে যদি ও ঠিক থাকতে পারত। দেখো, রাজনীতিতে বয়সের সঙ্গে সঙ্গে কালের নিয়মে অনেকেই অনেক সময় তার আদর্শগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান বদল করে। বাংলাতেও আমরা দেখেছি। কিন্তু একটা ইয়াং ছেলে যে রাজনীতিতে উঠে আসছে ধীরে ধীরে, সে যদি প্রথমেই তার প্রতিজ্ঞা থেকে সরে আসে, প্রথমেই হোঁচট খায়, প্রথমেই ভয় পেয়ে যায়, তার আগামী দিনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে মনে হয় না। নওশাদ সিদ্দিকী একধারে বিক্রি হয়ে গেছে বাংলার নারদ কুমারের কাছে, আরেকদিকে বিক্রি হয়ে গেছে বাংলার ভাইপোর কাছে। সেই জন্যে ওকে মুখ করে আগামী দিনে তৃণমূল এবং বিজেপি বিরোধী আন্দোলন যে আর এগোবে না, এটা বাংলার মানুষ বুঝে গেছে, বামফ্রন্ট নেতৃত্বও বুঝে গেছে, কংগ্রেস নেতৃত্বও বুঝে গেছে। সেই জন্য প্রথম থেকে অধীর রঞ্জন চৌধুরী একটা কথা তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না, বারবার বলেছিলেন যে এই নওশাদ সিদ্দিকী বা আইএসএফের সঙ্গে জোট বামফ্রন্টের, আমাদের জোট নয়। আমরা কোনোদিনই নওশাদকে গুরুত্ব দিইনি এবং আমরা যে কতটা ঠিক এই নওশাদের ডিগবাজিতে সেটা প্রমাণিত হয়ে গেছে। অধীর চৌধুরী বলে দিয়েছেন যে হেরে গেলে আর ভোটে লড়বেন না। তাহলে কি বহরমপুরে লড়াইটা খুব কঠিন হতে চলেছে? অধীরবাবু এবার ডবল হ্যাট্রিক করবেন বহরমপুরে। দেখুন, রাজনৈতিক কথা বা রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ আমরা যাকে বলি,
সেটা বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন সময় বলে থাকেন। যেভাবে অধীরবাবুকে বহরমপুরে উত্তক্ত করার চেষ্টা করছে যাতে উনি ঠিক মতন প্রচার না করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে না পারেন, থানায় ডেকে পাঠানো হচ্ছে। গতকালই ওনাকে যেতে হয়েছিল বহরমপুর থানায় ডেকে পাঠানো হচ্ছে। তৃণমূল কতটা আশঙ্কিত যে এবার ষষ্ঠবারের জন্য অধীর রঞ্জন চৌধুরী সাংসদ নির্বাচিত হবে সেটা নিয়ে তৃণমূল কতটা চিন্তিত, ওদের এই গ্রাউন্ড অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে। প্রশাসনকে ব্যবহার করছে অধীরবাবুকে উত্তক্ত করার জন্য, কিন্তু উত্তক্ত করে কোনো লাভ হবে না। বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ অধীরবাবুকে যেরকম আগেও রবিনহুড বলতো, এখনও তাকে রবিনহুডই মানে। এইসব ছেলে মানুষই করে ছ্যাবলামো ফাজলামো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অধীরবাবুর জেতা আটকাতে পারবেন না। আর সেই কারণেই তো অধীরবাবু বলেছে যে আমি রাজনীতি ছেড়ে দেবো, কারণ উনি জানেন উনি জিতবেন, ওনার জেতা কেউ আটকাতে পারবে না। সেই জন্যে অধীর রঞ্জন চৌধুরী এবং বহরমপুর সিট নিয়ে আমরা যতটা কম সেফোলজি করব ততটাই ভালো। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে কিন্তু জল্পনা কল্পনা অনেক ছিল। এবারে বেশ কিছু জায়গায় দেখা গেছে আপনাদের ফ্রেন্ডলি ফাইট হচ্ছে, তাহলে কি আদৌ কি ফ্রেন্ডলি ফাইট কিংবা ভিতরে কোনো? আমি আপনাকে কথা বলি, মূল যে দলটা বামফ্রন্টের সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট। তাদের সঙ্গে আমাদের কোথাও ফাইট হচ্ছে না। কিছু ছুটকো ছাটকা প্রার্থী বামফ্রন্টের ধর্ম পালন করে না এমন একটি দল আছে, ওদের মধ্যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এই যেমন পুরুলিয়া কেন্দ্রে বা অন্যান্য কেন্দ্রে, দু একটা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমাদের লড়াই হচ্ছে। সামগ্রিকভাবে বামফ্রন্টের সঙ্গে মুখোমুখি লড়াই জাতীয় কংগ্রেসের হচ্ছে না, কারণ বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা কংগ্রেসের হয়ে গেছে। এবং পরশুদিন বিমানবাবু এবং অধীরবাবু কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সেটা আরও একবার পরিষ্কারভাবে বাংলার মানুষকে বুঝিয়ে দিয়ে। এখানে যে বিষয়টা আসছে যে ফ্রেন্ডলি ফাইট হলেও ভোট তো কাটাকাটি হবে, সেক্ষেত্রে আখেরে কি বাংলার যে বিরোধী দল রয়েছে বিজেপি, তৃণমূল, তাদের কি আখেরে কিছু লাভ হবে না? দেখুন, একটা ভোটও কেউ যদি কেটে নেয় অপর পক্ষের লাভ হয়, এটা অস্বীকার করে কোনো কারণ নেই। একটা ভোটও যদি কেউ কাটে তাহলে অপর পক্ষের লাভ হয়। কিন্তু ফরওয়ার্ড ব্লক এতটাই একটা মার্জিনালাইজড ফোর্স পশ্চিমবঙ্গে, অ্যাকচুয়ালি ফরওয়ার্ড ব্লকের প্রার্থীদের জামানত বাজাতে হবে। সেই জন্যে এইটা নিয়ে চিন্তার বিষয় হতে পারে না। আমি একটা কথাই আপনাকে বলবো, ফরওয়ার্ড ব্লকের সিদ্ধান্ত বামফ্রন্টের সিদ্ধান্ত নয়। সেই জন্যে ফরওয়ার্ড ব্লক যেখানেই খুশি সেখানে প্রার্থী দিয়েছেন। আমরা ফরওয়ার্ড ব্লকের কোনো দায় নিতে পারবো না এবং সেই প্রার্থীর দায়িত্ব নিয়ে বলছি জামানত বাজেয়াপ্ত হবে। হাইকোর্ট 26,000 শিক্ষকের চাকরি বাতিল করল, এ সম্বন্ধে আপনাদের বক্তব্য? এক্ষুনি বাংলার মাননীয়াকে গ্রেপ্তার করা উচিত, এক্ষুনি গ্রেপ্তার করা। পুরো চোর ডাকাতদের দল, সব চোর ডাকাত, এদের নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। এক্ষুনি গ্রেপ্তার করা উচিত। একবারও তারা ভাবলো না টাকাগুলো নেওয়ার সময়। আমি ধরে নিলাম যারা টাকা দিয়ে চাকরি পেয়ে নিয়েছে তারা অন্যায় করেছে, কিন্তু তাদেরও তো পেটে খিদে ছিল। তারা তো ঘটি বাটি বিক্রি করে টাকা দিয়েছে তৃণমূলের নেতাদের। তাহলে আজকে যখন হাইকোর্টের রায় তাদের চাকরি চলে গেল, বলছে তাদের মাইনের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। আর যে টাকাটা তৃণমূলের এই চাকরির দালালরা নিয়েছে তারাও সেই টাকাটাও চলে গেল। তার মানে ঘটি গেল, বাটি গেল, চাকরি গেল। এই যে 7-8 বছর চাকরি করেছে সেই টাকাটাও সুদ সমেত ফেরত দিতে হবে। তাহলে এই যে ক্রিমিনালগুলো এই তৃণমূল নামক দলটা চালাচ্ছে এবং বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছে, তোমার কি মনে হয়? তুমি একজন যুবক, নতুন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছো, তোমার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে আদালতের কি করা উচিত? সব গ্রেপ্তার করে জেল খাটানো উচিত, সব চোর আর ডাকাত আর দুর্বৃত্ত। বর্তমান প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে একটা কথা বলেছেন, যার ফলে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে দেশের রাজনীতিতে। এ নিয়ে কি রাজ্য রাজনীতিতে কংগ্রেস কিছু পদক্ষেপ কিংবা কোনো কিছু করছে অ্যাক্টিভিটি, এবং মানুষকে কি বার্তা দেবেন সে বিষয়ে? কংগ্রেস তীব্র
প্রতিবাদ জানাচ্ছে। এখন সারা ভারতবর্ষের প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে তাদের মেমোর্যান্ডাম এবং চিঠি জমা দিয়েছে এবং আমরা চাই নরেন্দ্র মোদীর মতন একজন প্রশাসক যে কোনো মডেল কোড অফ কন্ডাক্ট মানেন না, মুখের ভাষার ওপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, এই ধরনের কোনো প্রশাসক নির্বাচনের পরিসরে থাকুক জাতীয় কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় না। আমরা সেইটাকে মাথায় রেখে আমরা নির্বাচনে যাতে নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, নির্বাচনী পরিসরে যাতে নরেন্দ্র মোদীর মতন একজন দুর্বিনীত লোককে আর না দেখা যায়, সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি। এবার নির্বাচন কমিশন ঠিক করবে, কারণ নির্বাচন কমিশন তো বিরোধী দলগুলোর হাতে নয়। নির্বাচন কমিশন কোট আনকোট স্বতন্ত্র একটি সংস্থা। আমি আশা করব তাদের স্বতন্ত্রতা নির্বাচন কমিশন নিজেই রক্ষা করবেন। যেমন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অধীনে যেসব স্বতন্ত্র কমিশন রয়েছে, যেমন মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, কোনোটাই স্বতন্ত্র নয়, এমনি লেখে স্বতন্ত্র, সব কোনোটাই স্বতন্ত্র নয়। এই বাংলার মাননীয়ার অঙ্গুলি হেলনে সব চলে, তেমনি ওখানে নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলনে সব চলে। কিন্তু কিছু যদি এখনও বেঁচে থাকে গণতন্ত্র বলে কোনো জিনিস, আমি আশা করব নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর এগেনস্টে কড়া থেকে কড়া পদক্ষেপ নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যখন কথা আসছে, একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে যে যখন প্রথম জোটের মুখ হিসাবে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে উঠে এসেছিল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোকাসে রেখেছিল, কিন্তু আদৌ কি ওই জোটটা ভাঙতে ঢুকেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? না, উনি হচ্ছেন নরেন্দ্র মোদীর ইনফরমার। ওই ইনফরমার হিসাবেই এসেছিল, ওই জন্য ট্রেন হাফ রাস্তা যেতে যেতে ট্রেন থেকে নেমে পড়েছে, হাফ টিকিট কেটেছিল। একটা কথা মনে রাখবে, এটা অনেক সংবাদ মাধ্যম আমার এই বক্তব্যটা দেখিয়েছে। আমিও আজকের এই সাক্ষাৎকারের শেষ প্রশ্ন তোমার উত্তর দিচ্ছি। অনেক সংবাদ মাধ্যম আমার এই সাক্ষাৎকার প্রিন্ট মিডিয়াও দেখিয়েছে। আমি একটা কথাই বলেছিলাম, যেটা খুব পুরনো পরিচিত একটা ন্যারেটিভ, ওয়ান্স আ বিট্রেয়ার ইজ অলওয়েজ আ বিট্রেয়ার। বাংলার মাননীয়া সোনিয়া গান্ধীকে বিট্রে করেছে, জাতীয় কংগ্রেসের সঙ্গে বিট্রে করেছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিট্রে করেছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিট্রে করেছে, রাহুল গান্ধীর সঙ্গে বিট্রে করেছে, লোক দিয়ে রাহুল গান্ধীর গাড়িতে ঢিলও মারিয়েছে। এই যে নিম্ন রুচির রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষ স্বাধীনতার পর কোনোদিন দেখেছে কিনা আমার খুব সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আপনারা শুনলেন এই দীর্ঘ কথোপকথনের মাধ্যমে বেশ কিছু উত্তর উঠে এলো এবং রাজনীতি কিছু বিতর্কিত বিষয়ে উঠে এলো। দেখতে থাকুন যুক্তিতক্ক এবং অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।